নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। 14 দিন জেল হেফাজতে থাকার পর শুক্রবার সকালে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলো সন্দেশখালী কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানকে। এছাড়াও আদালতে পেশ করা হয়েছে আরও 3 জনকে। অন্য অভিযুক্তরা হলো শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা এবং মাহফুজ আল মোল্লা। জানবো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী পশুপতি দাস। পশুপতি, দেখো শ্রীপর্ণা, গত চলতি মাসে 5 জানুয়ারি সন্দেশখালী কাণ্ড নিয়ে সিবিআই আধিকারিকরা যখন তারা রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে যায়, সেই সময় শেখ শাহজাহানের অনুভাবীরা ইডি গাড়ির উপরে হামলা চালায়, মারধর করে, গাড়ি ভাঙচুর করে, একাধিক নথি করে তারা কিন্তু এখান থেকে কোথাও করে দেয়। তারপর থেকে 56 দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে মেনাকা থানার বামনপুর এলাকা থেকে। তারপর একের পর এক চলে অভিযানে তারপর গ্রেপ্তার হয় শিবপুরের হালদার উত্তম সর্দার, তারপর শেখ শাহজাহানের ভাই আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, দিদার বক্স মোল্লা, মাহফুজের মোল্লা সহ একাধিক অভিযুক্তকে তারা গ্রেপ্তার করে বলে এমনই সিবিআই আধিকারিকের খবর। ইতিমধ্যে গত 14 মাসেই শেখ শাহজাহানকে মহকুমা আদালতে তোলা হলে বসিরহাটে আবার পুনরায় 14 দিন তাদেরকে জেল হেফাজতে নির্দেশ দেয় সিবিআই মহামান্য আদালত। তারপর আজ 21 জুন আবার পুনরায় তাদেরকে তোলা হয়। ইতিমধ্যে শেখ শাহজাহানের যে সমস্ত আইনজীবীরা রয়েছে তারা বলছে যে সিবিআই কি আইনি পদক্ষেপ নেয় এরাই এখন দেখার। কিন্তু শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, মাহফুজুল মোল্লা, দিদার বক্স মোল্লা, এই 4 জনকে আজকে সিবিআই আদালতে বসে মহকুমা আদালতে তোলা হয়েছে। এখন শুধু দেখার যে কি আইনি আবার নতুন কোন আইন এখানে আনে কিনা, এদের আইন ভিত্তিতে কি পরিস্থিতিতে সাজা হয়, কি যাদেরকে পুনরায় জেল শাস্তি দেয় সেটা এখন দেখার। শ্রীপর্ণা, ধন্যবাদ পশুপতি। 14 দিন জেল হেফাজতে থাকার পর শুক্রবার সকালে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে সন্দেশখালী কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানকে। এছাড়াও আদালতে পেশ করা হয়েছে আরও 3 জনকে। অন্যান্য অভিযুক্তরা হলো শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা, মাহফুজ আল মোল্লা। শাহজাহানকে আলাদা গাড়িতে আনা হয়েছে আদালতে। বাকি 3 যে অভিযুক্ত, সেই অভিযুক্তদের আনা হয়েছে পুলিশের ভ্যানে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলা, গ্রামবাসীদের থেকে জোর করে জমি ছিনিয়ে নেওয়া এবং গ্রামের মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে নাম জড়িয়েছে এই শাহজাহান সহ 4 অভিযুক্তের বিরুদ্ধে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর রাজ্য পুলিশের জালে ধরা পড়েছে শেখ শাহজাহান। নজরবন্দি থাকে শাহজাহানের পরিবারের সদস্যরাও। বলা চলে লোকসভা নির্বাচনে প্রাককালে শাহজাহান কাণ্ডে উত্তপ্ত হয়েছিল গোটা সন্দেশখালী, তোলপাড় হয়েছিল রাজ্য। শুক্রবার নিজাম প্যালেসে এলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক তাপস সাহা। সঙ্গে ছিলেন তার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। তদন্তে সহযোগিতা করব, সাংবাদিকদের বললেন তাপস সাহা। অপরদিকে তাপস সাহার বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তলব করা হয়েছে, আমি সহযোগিতা করব। তাপস স্যার এই মামলাটা আপনারা আগেও জানেন যে মান্থা সাহেবের ঘরে ছিল, তারপরে স্টেট থেকে সেটা আমাদের চিফ জাস্টিসের ঘরে এখনো পেন্ডিং রয়েছে, মান্থলি রেজিস্ট্রেশন রান করছে। তদন্ত ক্ষেত্রে ওনাকে ডেকেছে, একটা ভয়েসের ব্যাপার আছে, সেই নিয়ে ওনাকে আজকে ডেকেছে। উনি করবেন তদন্তে, সবসময় এর আগেও সাহায্য করেছেন, উনি সবসময় তদন্তে সাহায্য করবেন। যতটুকু আমি জানি অ্যাজ এ ওনার লয়ার হিসেবে উনি কোনোভাবে এই যে সমস্ত অ্যান্টি করাপশন ব্যুরোর যে মামলাটা আগে ওনার আত্মসহায়কের একটা ব্যাপার ছিল, ওই মামলার মধ্যে কোনোভাবে জড়িত নয়, নিরীহ। এবং তাছাড়া ইজ সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস, শরীর অসুস্থ। সেই অবস্থাতেও যখনই সিবিআই ডেকেছে, যতবারই ডেকেছে, উনি ততবারই এসছেন সিবিআইকে তদন্তে সাহায্য করেন। এই তো নতুন কিছু নয়। যদি সিবিআই এই তদন্তের জালকে বিস্তৃত করে, প্রত্যেক জেলা থেকে কোনো না কোনো নেতা ধরা পড়বে। কারণ এটাই ওদের সিস্টেম ছিল। যেরকম কোনো কোম্পানি সাব ডিলারশিপ এরকম দেয় কিনা, সেরকম জেলায় জেলায় ডিলারশিপ দেওয়া ছিল, কে চাকরিটা বিক্রি করবে। তো সিবিআই এখন আমার মনে হয় উপরের দিকে কনসেন্ট্রেট করছে, কিন্তু এটাকে যদি ছড়িয়ে দিতে পারে, জানি না এত চোর ধরার জন্য কত বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটাও একটা প্রশ্ন। শুক্রবার নিজাম প্যালেসে এলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক তাপস সাহা। সঙ্গে ছিলেন তার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। তদন্তে সহযোগিতা করব, সাংবাদিকদের জানিয়েছেন তাপস সাহা। অপরদিকে তাপস সাহার বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন
যান্ত্রিক ত্রুটির কারণে আমার যোগাযোগ করা সম্ভব হয়নি। যোগাযোগ করেছি আমরা আমাদের সহকর্মী সায়ন্তন ভট্টাচার্যের সঙ্গে। সায়ন্তন, কি জানতে পারছো এখন? তৃণমূল বিধায়ক তাপস সাহা তাকে গত বছর তার বাড়িতে সিবিআই তল্লাশি চালায় এবং তাকে প্রায় 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এর পরই তাকে আমাদের সহকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার জানাবো, শুক্রবার নিজাম প্যালেসে এসেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাপস সাহা। সঙ্গে এদিন ছিলেন তার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তাপস সাহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করব। আমরা আবারও যোগাযোগ করে নিয়েছি আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্যের সঙ্গে। সায়ন্তন, কি জানতে পারছো? সুপর্ণা, দেখো, তৃণমূল বিধায়ক তাপস সাহাকে এদিন সিবিআই দপ্তরে কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। তিনি সিবিআই দপ্তরে আসেন এবং প্রায় 2 ঘন্টা তাকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার পাশাপাশি তার যে ভয়েস রেকর্ড অর্থাৎ ভয়েস স্যাম্পেল যেটা রয়েছে, সেই স্যাম্পেল রেকর্ড করেছেন সিবিআই কর্তারা। গত বছরই তাপস সাহার বাড়িতে সিবিআই রেড করে এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছিল, তার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে তার সম্পত্তির পরিমাণ এবং তার পিএর কাছে অর্থাৎ তার যে আত্মসহায়ক ছিলেন কবির কয়াল, তারও বেশ কিছু ডকুমেন্ট কিন্তু উদ্ধার হয়েছিল বলে সিবিআই সূত্রে খবর। এই তাপস সাহার বিরুদ্ধে মূল যে অভিযোগ ছিল যে তিনি বেআইনি ভাবে স্কুলে চাকরি দিয়েছেন, টাকা নেওয়ার একটা অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত করছিল সিবিআই কর্তারা। অন্যদিকে তার আত্মসহায়কের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে 2 মাসে 2 কোটি টাকা বিপুল টাকা কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল, অর্থাৎ এই তাপস সাহার আত্মসহায়ক কবির কয়াল, তার বিরুদ্ধে যে অভিযোগ। যখন প্রবীর কয়ালকে গ্রেপ্তার করা হয়, সেই সময় প্রবীর কয়াল যেটা দাবি করেছিলেন যে সবটাই তিনি করেছিলেন তাপস সাহার অনুমতিতে বা তাপস সাহার নির্দেশে। সেই জায়গা থেকে সিবিআই কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চেয়েছিলেন যে তাপস সাহা এই চাকরি দেওয়ার পিছনে কোনো হাত রয়েছে কিনা। কিন্তু তাপস সাহা সেদিন তেহট্টের বাড়িতে কিন্তু বার্তা দিয়েছিলেন যে সিবিআই কে তিনি পূর্ণ সহযোগিতা করবেন এবং তার মোবাইল থেকে সমস্ত নথি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। বেশ কিছু ভয়েস রেকর্ডিং পাওয়া গিয়েছে, সেই ভয়েস রেকর্ডিং এর গলা কি তাপস সাহার ছিল সেটা নিশ্চিত করতেই এদিন ফের তলব করা হয়েছিল। নিজাম প্যালেসে তাপস সাহা আসেন, 2 ঘন্টা ধরে তাকে যেরকম বেশ কিছু নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সূত্রের খবর, পাশাপাশি তার ভয়েস স্যাম্পল রেকর্ড করা হয়েছে। এরপর সেই ভয়েস স্যাম্পল যে রেকর্ড করা হয়েছে তার সঙ্গে যে তার ফোন থেকে পাওয়া যে ভয়েস রেকর্ড গুলো রয়েছে সেগুলো মিলিয়ে সিবিআই কর্তারা দেখবেন যে সেই রেকর্ড আদৌ তাপস সাহার কিনা। তারপর পরবর্তী ক্ষেত্রে যে তদন্ত, সেই তদন্ত কিন্তু এগিয়ে নিয়ে যাবে গোয়েন্দারা। তবে তাপস সাহাকে এদিন দ্বিতীয়বারের জন্য কিন্তু নিজাম প্যালেসে তলব করেছিলেন সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ সায়ন্তন। নিজাম প্যালেসে এসেছেন তাপস সাহা। এদিন সঙ্গে ছিলেন তার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তাপস সাহা। অপরদিকে তাপস সাহার বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার আরেক সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, তল্লাশি শুরু হয়েছে, ইডির জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে, কি জানতে পারছো? দেখো, সকাল সকাল দেখা যায় যে তাপস সাহা কিন্তু যে সিবিআই দপ্তর সেখানে কিন্তু প্রবেশ করে
এবং তোমায় জানিয়ে রাখবো যে 3.5 ঘন্টার মতো সময় অতিক্রান্ত এখন পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে বিভিন্ন বিষয় নিয়ে। এবং তিনি যখন প্রবেশ করেছেন নিজাম প্যালেসে তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু তারপরে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এমনকি জানা গেছে, এবং এখনো পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ চলছে। আগেকার তথ্য সামনে এসেছিল সেগুলোকেই সামনে হচ্ছে এই জিজ্ঞাসাবাদ, এমনটাই জানা গেছে। ধন্যবাদ অভিষেক। এদিন নিজাম প্যালেসে এসেছেন তাপস সাহা, সঙ্গে ছিলেন তার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। তদন্তে সহযোগিতা করার আশ্বাস তাপস সাহার। এদিন তাপস সাহার কণ্ঠস্বরের নমুনাও কিন্তু নিয়েছেন ইডির আধিকারিকেরা। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। প্রাণের ঝুঁকি নিয়ে লেখাপড়া চলছে বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল থেকে বাড়ি না ফেরা পর্যন্ত দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা, পাছে কোনো বিপদ হয়। আধো আধো গলায় কখনো তারস্বরে উচ্চারিত হচ্ছে স্বরবর্ণ, আবার কখনো নামতা। উত্তর 24 পরগনার প্রান্তিক শহর বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে গেলে এই দৃশ্যই নজরে আসবে আপনার। স্কুলের বেহাল দশা ভাবিয়ে তুলছে সবাইকে। ক্লাসরুমের ছাদ ফুঁড়ে উকি মারছে সূর্য, বৃষ্টির জল পড়ে ভিজে যাচ্ছে বই খাতা, দেওয়ালের অবস্থাও তথৈবচ, খসে পড়ছে চাঙড়। তাই ছাতা মাথায় চলছে লেখাপড়া। স্কুলের দুরবস্থার কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা হয়নি, মিলেছে শুধুই শুকনো প্রতিশ্রুতি, জানাচ্ছেন প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি, কয়েকবার। আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি। স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না অভিভাবকরা। তাদের কথায় লেখাপড়া শিখে উঠলে উঠুক, মেরামতি না হওয়া পর্যন্ত বাচ্চাদের স্কুলে পাঠাবো না। ভেঙে পড়ছে, হচ্ছে কি করে ছেলেদেরকে স্কুলে পাঠাবো? ছাতা মাথা দিয়ে স্কুলে পাঠায়, যদি সোজা না হয় কি চাইছেন? সোজা না হয় তাহলে ছেলেদেরকে আর স্কুলে পাঠাবো। স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে, এইগুলো তো ভয়ের বিষয়। বাচ্চা কাচ্চা মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচ্চা পাঠাবো। ক্লাসরুমের ছাদ না সারালে আর স্কুলে আসবো না, শটান জবাব পড়ুয়াদেরও। আমরা ছাতা মাথায় দিয়ে পড়ছি, না ঠিক হলে আমরা আর স্কুলে আসবো না। সর্বশিক্ষা অভিযান, কন্যাশ্রী এখন বিশ্বশ্রী, ফলাও করে রাজ্য সরকার বিজ্ঞাপন দিচ্ছে, অথচ শিক্ষালয়ের এই বেহাল অবস্থার দিকে ন্যূনতম নজর নেই। এ যে কেবল বিক্ষিপ্ত উদাহরণ তা একেবারেই নয়। রাজ্যের প্রান্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি বহু ক্ষেত্রেই নানা রকম উদাসীনতার শিকার। এভাবে চলতে থাকলে অচিরে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা। সচেতন নাগরিক মাত্রই তা বুঝছেন। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, ফুলে ফেপে উঠেছে তিস্তার জলস্তর। জারি করা হয়েছে লাল সতর্কতা। 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলঢাকা নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। এই মরশুমে এই প্রথম তিস্তায় জারি করা হয়েছে লাল সতর্কতা। জলস্তর এতটাই বেড়েছে যে মেকলিগঞ্জ থেকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে খবর, জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে শুক্রবার সকাল 6টা নাগাদ 1497.63 কিউমেক জল ছাড়া হয়েছে। ফলে তিস্তা সহ অন্যান্য নদীর জলস্তরও বেড়েছে। তবে স্বস্তির খবর, শুক্রবার সকালে আবহাওয়ার সামান্য পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গে। মেঘ সরে সামান্য উজ্জ্বল হয়েছে আকাশ, দেখা মিলেছে সূর্যের।
আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী উজ্জ্বল। উজ্জ্বল, তিস্তার এখন পরিস্থিতি কি, কতটা জলস্তর বেড়েছে সেখানে? আচ্ছা দেখো, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে তিস্তায় জল বেড়েছে। এর ফলে সেচ দপ্তরের তরফ থেকে তিস্তায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু আজকে জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের প্রখর রোদ এবং বৃষ্টি নেই। এর ফলে সকালের দিকে যে তিস্তায় লাল সতর্কতা জারি করা হয়েছে সেচ দপ্তরের তরফে, সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে সেচ দপ্তরের তরফ থেকে। এখন পর্যন্ত এটা জানা যাচ্ছে যে পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে তিস্তায় কিন্তু জল বেড়েই রয়েছে। তবে সব দিক থেকে সতর্ক রয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। যে কোনো মুহূর্তে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা প্রস্তুত রয়েছে। ত্রিপর্ণা, ধন্যবাদ উজ্জ্বল। আজ 10ম আন্তর্জাতিক যোগ দিবস। এবারের থিম সমাজের জন্য যোগ। 2015 সাল থেকে অনুষ্ঠিত হয় যোগ দিবস। যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করার বার্তা দিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের ধারে অবস্থিত শের-ই কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মোদী। অন্যান্যদের সঙ্গে যোগাসনও করেছেন তিনি। आज पूरी दुनिया में योग करने वालों की संख्या निरंतर बढ़ रही है। योग के प्रति आकर्षण भी बढ़ रहा है। योग की उपयोगिता के संबंध में भी जन सामान्य कन्विंस हो रहा है। मैं विश्व में हर जगह जितने भी ग्लोबल लीडर से मिलता हूं, जहां भी जाता हूं, शायद ही कोई एक आध मिल जाएगा जो मेरे से योग की बात न की। दुनिया के सभी वरिष्ठ नेता जब भी मौका मिलता है मेरे से योग की चर्चा जरूर करते हैं और बड़ी जिज्ञासा से सवाल पूछते हैं। दुनिया के कितने ही देशों में योग डेली लाइफ का हिस्सा बन रहा है। বিশ্ব যোগ দিবস পালিত হলো রাজভবনে। রাজভবনের একটি হলে সাদা পোশাকে যোগ ব্যায়াম করতে দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। আন্তর্জাতিক যোগ দিবস আজ। দীঘায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৈকত সুন্দরী নিউ দীঘায় পুলিশ হলিডে হোমঘাটের পার্কে প্রাক্তন সেনাকর্মীদের আয়োজনে এই যোগ দিবস পালন হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে 200-র বেশি দেশে পার্টিসিপেশন হচ্ছে এবং আজকে নতুন নয়, কয়েক বছর ধরে হচ্ছে। এর ফলে শরীরের গঠন, মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার, যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে, সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে। সবাই আজকে স্বাস্থ্য সচেতন হয়েছে বলে দেশের গড় আয়ু 80-85 বছর হয়ে গেছে। যোগাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা। সবাই কম বেশি করেন, যে যার মতো করে করেন। 10ম আন্তর্জাতিক যোগা দিবস আজ 197টি দেশে এই দিনটি পালন করা হচ্ছে। ঠিক সেইভাবেই বিধাননগর এফি পার্কে যোগ দিবস পালন করলেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, দেশের প্রধানমন্ত্রী এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্যোগে ভারতের এই প্রাচীনতম যোগবিদ্যা, যা একজন মানুষকে শুধু সুস্থ রাখে না, তার দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে। আজকে তার উদ্যোগে, তার প্রয়াসে আজকে যোগ জনপ্রিয় হয়েছে। শুধু অসমুদ্র হিমাচলের ভারতবাসী নন,
দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে আজকে যোগকে মানুষ একমাত্র মুক্তির পথ বলে মনে করছে। সেই জন্য যোগের সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে, নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। আমরা চাই এই যোগের প্রতি মানুষের আগ্রহ বাড়ুক, মানুষ এটা অভ্যাসে পরিণত করুক। নজর রাখবো আজকের খেলার খবরের দিকে। কোপা আমেরিকার প্রথম ম্যাচে জয়ী আর্জেন্টিনা, কানাডাকে 2-0 গোলে হারালেন মেসিরা। ঘটনা হলো মেসিদের খেলা দেখা যায়নি কোনো টিভি চ্যানেলে। তাতে অবশ্য দমে যাননি আর্জেন্টিনার ভারতীয় অনুরাগীরা। মূলত মোবাইলে ফ্যান কোড অ্যাপে খেলা দেখেছেন তারা এবং অনেকটাই উৎকণ্ঠিত অপেক্ষার পর উল্লসিত হয়েছেন ইউলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের গোল করা দেখে। অন্তিম গোলে আসল অবদানটা আবারও খোদ মেসির, অর্থাৎ অনুরাগীদের জন্য দিনের শুরুতেই মন ভরে যাওয়া উপহার। ধরাশায়ী কানাডাকে যেন হৃষ্ট চিত্তে হালকা সান্ত্বনা, বেটার লাক নেক্সট টাইম। আর আর্জেন্টিনার জন্য তাদের শুভেচ্ছা, কোপা টুর্নামেন্টের বাকি পথ মসৃণ হোক। জাদু দেখাক মেসি মার্টিনেজের দুরন্ত পেশি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।